আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের রিটেনের প্রস্তুতি নিচ্ছ ভাই বোন। আমি আমার সাধ্যমতো তোমাদের রিটেন প্রস্তুতিকে একেবারে সম্পূর্ণ ফ্রিতেই শেষ করে দেওয়ার সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছি। তোমরা কতটুকু করছো তোমরাই ভালো জানো, বাট আমার কাছে মনে হয় আমি এই ফ্রি কোর্সটা অনেক মানুষের কাছে পৌঁছাবে এমনটা ভেবেই এই কোর্সটা শুরু করেছিলাম সম্পূর্ণ ফ্রিতেই। বাট সেই অর্থে মানুষজন আমার সাথে কাজ করছে না, আমি এতটুকু বলতে পারি। আমার কাছে মনে হয় ওই যে দিন শেষে আমরা বলি না, ফ্রি জিনিসের দাম মানুষজন তেমন দেয় না ভাই। আমি যা পড়াচ্ছি এখানে, আরো যা পড়াবো, তোমরা 2-3 হাজার টাকায়ও ভাইয়া এই জিনিস কোথাও পাবা না। আমি তোমাদেরকে হ্যান্ডস অন প্র্যাকটিস করার সুযোগ করে দিচ্ছি। খুব কম সংখ্যক মানুষ আমাকে হোমওয়ার্ক লিখে জমা দেয়, তার মানে সবাই ঘুরে ফিরে, বা সবাই তো বলা যাবে না, ভালো সংখ্যক মানুষজনই ঘুরে ফিরে ট্রিক্স অ্যান্ড টিপস খোঁজে, মোটিভেশন খোঁজে, কেমনে পড়াশোনা করা ছাড়া ইংলিশে খুব ভালো করা যায়, রিটেনে কাঁপায় দেওয়া যায়। কেউ কাজ করতে, বা বড় অংশ মানুষ কাজ করতে চায় না। এবং আমি রেগুলারলি যেটা বলি ভাইয়া, তোমার প্র্যাকটিস করা ছাড়া তুমি ইংলিশ পার্টে ভালো করতে পারবা না রিটেনে। এখানে কমন পাওয়ার চান্স থাকবে না। কমন পাওয়ার চিন্তা গেলে তুমি বিপদে পড়ে যাবা। কমন পাইতে পারো, বাট কমন পাওয়ার চিন্তায় প্রস্তুতি নিলে তুমি খুব বিপদে পড়বা। যারা আমার ক্লাস করে উপকার পাও, আমি প্রত্যাশা করব তোমরা হোমওয়ার্ক লিখে জমা দিও ভাইয়া, বন্ধুদের একটু দেখা সুযোগ করে দিও। হ্যাঁ, আমি শুরু করলাম। আজকে তোমাদেরকে বেসিকলি প্যারাগ্রাফ শেখাবো। এতদিন ধরে শুরুতে আমি পড়িয়েছিলাম পয়েন্টিং এরর, যেটা সি ইউনিটের জন্য কাজে দেয় ডিরেক্টলি পরীক্ষায়, আর এমসিকিউ এর কাজে দিবে সবার। আমি বলেছিলাম পয়েন্টিং এরর আমাদের প্রথম 2-3টা ক্লাস, 4টা ক্লাসের মতো বলেছিলাম, সেগুলো বি ইউনিটের স্টুডেন্টদেরও কিন্তু কাজে দিবে। কারণ ভাই তুমি সেন্টেন্স মেকিং পারতে হবে, প্যারাগ্রাফ লিখতে গেলে ওই ভুলগুলো আসে। তারপর আমি তোমাদের পড়িয়েছি কি ট্রান্সলেশন, যেটা সবার জন্য ম্যান্ডেটরি, সি ইউনিটের জন্য একবারে ডিরেক্ট 4-4-8 নাম্বার। কারণ ট্রান্সলেশন ভালো পারো মানে তুমি সুন্দর সুন্দর করে টুকটুক করে সেন্টেন্স বানাইতে পারো। দেন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম, যারা কাজ করেছো তারা নিশ্চয়ই উপকার পাচ্ছ হয়ে পাবা ইনশাআল্লাহ। সেন্টেন্স মেকিং শিখিয়েছিলাম তোমাদেরকে, প্যাটার্ন দেখিয়েছিলাম, টেক্সট বুক থেকে প্রশ্ন আসবে, অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তোমরা আমাকে খাতা লেখা দেখাচ্ছ, যারা উপকার পাচ্ছ নিশ্চয়ই, এবং পাবা যারা আমার সাথে আরো কাজ করতে থাকবা। প্লাস আজকের ক্লাসে আমরা প্যারাগ্রাফ লিখবো। দেখো প্যারাগ্রাফ লিখাটা হবে আমাদের সবকিছুর একটা কম্বিনেশন ভাই। প্যারাগ্রাফ লিখতে আসলে তোমার গ্রামারের ভুল হবে, সেন্টেন্স মেকিং ভুল হবে। এই জন্য আমি 100 সেন্টেন্স পড়াইছি তোমাদেরকে, মোস্ট কমন 100 সেন্টেন্স যেগুলো আমরা ভুল করে থাকি। শুধু আমরা না, নেটিভ স্পিকাররা ভুল করে থাকে, যাদের ভাষা ইংরেজি তারাও ওই ভুলগুলো করে। এবং আমরা যারা বাংলাদেশে আমগত ভুল হয় এগুলো আমরা গ্রামার ধুমায় পারি, বাট লিখতে গেলে আমগো খবর হয়ে যায়, ওগুলো পড়াইছিলাম। তারপর তোমাদেরকে ভাইয়া ট্রান্সলেশন শিখাইছি, তোমাদেরকে সেন্টেন্স মেকিং শিখাইছি, তারপরে প্যারাগ্রাফ লিখতে আনছি। চলো প্যারাগ্রাফ লিখবা ভাইয়া। আমি একটা হোমওয়ার্ক দিব, প্লিজ যারা উন্নতি চাও তারা আমার একটা হোমওয়ার্ক দিব, কমেন্টে প্যাসেজটা তোমার খাতায় লিখবা, আমার কাছে ফিডব্যাক চাইলে কমেন্টে লিখে দিবা। আমি তোমার প্যারাগ্রাফটা পড়বো, পড়ে তোমার একটা ফিডব্যাক দিব, কেমন? চলো। আর তুমি যদি মনে করো স্যার আমি নিজে বুঝি, ওয়েলকাম। অথবা তোমার কোনো ডিরেক্ট টিচার আছে যার কাছে তুমি ফিডব্যাক নিতে পারো, ওনার কাছে নাও, অসুবিধা নাই। চলো আমরা শুরু করে দেই। প্যারাগ্রাফ রাইটিং শিখবো যেহেতু, প্যারাগ্রাফ রাইটিং এর ব্যাপারে আমার সহজ কিছু কথাবার্তা, আমি লম্বা করবো না, একটু ইন্ট্রো দিছি, ইন্ট্রোটা তোমাদের কাজের জিনিস। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেনটা আমরা একটু ছোট্ট করে অ্যানালাইসিস করার ট্রাই করব, লম্বা সময় নিব না ইনশাআল্লাহ। তারপর আমরা কোন টপিকগুলো পড়বো তোমাদের পড়া দরকার, তারপর 10টা ইফেক্টিভ মেথড বলবো কুইক করে, লম্বা টানবো না, তোমরা তো স্লাইড দেখবাই, কুইক করে। প্রথমত ভাইয়া 19-20-এ আমাদের বি ইউনিটের পরীক্ষা এই প্যারাগ্রাফটা আসে বঙ্গবন্ধুরে নিয়ে। আমি পড়ছি না, সময় যাবে। 10 নম্বরের বুঝবো, 10 নম্বরের আমি তোমাকে এটাও দেখাবো। 10 নম্বরের প্যারাগ্রাফ লেখার জন্য ভাইয়া কতটুকু সময় তোমার বরাদ্দ করা যেতে পারে, বা তুমি বাসায় যখন প্র্যাকটিস করবা কতটুকু সময় নিবা, কত পৃষ্ঠা কত লাইন লিখবা, তোমার একটা মডেল দেখাবো, ওটা ফলো করে তুমি লিখবা। তুমি অনেক লিখতে পারো, খুব ভালো লিখা, বা 20 লাইন বা 2 পৃষ্ঠা লেখার অভ্যাস তৈরি করলে ভেজাল আছে। কারণ মূল পরীক্ষা তোমার 20 লাইন বা 2 পৃষ্ঠা লেখার সুযোগ কিন্তু দিবে না, তুমি পাইবা না ভাই, এটা একটা দেখো। তারপর বি ইউনিটে 20-21-এ কি আসছে, ন্যাশনাল ট্যুরিজম এন্ড কোভিড-19 আউটব্রেক। দেখো ভাইয়া, কোন টিচারে এক্স্যাক্টলি বলতে পারবেন না যে টপিক কমন পড়ে। অনেককে আমি দেখি টিচাররা যে ওনারা টপিক কমন পড়ছে, ওনাদের ব্যাচ থেকে কমন পড়ছে, এগুলো দেখায়। এখন স্টুডেন্টরা ঝাঁপায়া যায়, ভাই টপিক কমন পড়তে পারে, কোশ্চেন এক্স্যাক্টলি কমন পড়বে না। তার তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং নিজের মতো করে 2-4-10 লাইন লেখার অভ্যাসটা না করতে পারো, তুমি টপিক কমন পড়ে খাইও বসে তোমার লিখতে হবে ভাই।
লিখতে যদি পারো তুমি ন্যাচারালি যে টপিক আসো তুমি লিখতে পারবে, এবং পরীক্ষা 100% এমন টপিক আসবে যেগুলো আমাদের জীবনের সাথে কানেক্টেড, আশেপাশের জিনিস, খুব কঠিন জিনিস আসবে না। তারপর আসো 21-22 আসছে দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ। দেখো ইম্প্যাক্ট আসছে, তুমি শুধু ক্লাইমেট চেঞ্জ যদি প্যারাগ্রাফ মুখস্থ করে দাও তাহলে হবে? শুধু ক্লাইমেট চেঞ্জ আসে না, শুধু ক্লাইমেট চেঞ্জ আসে না, ফলে টপিক না, তোমার লেখার অভ্যাস করতে হবে। কি? দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ। তারপর হ্যাঁ, এটা একটা এক্সপ্লেনেশন, দেখো একটা কবিতা, এটা তো সেম টাইপের কথা, মানে তুমি যদি কবিতাটা পড়া থাকে, এই কবিতা নিয়ে তুমি কি 4-5 লাইন 10 লাইন লিখতে পারবে না? বলছে 5 সেন্টেন্স লেখার জন্য, তাহলে 5 সেন্টেন্সে 5 মার্কস। তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারলে কবিতাটা খুব ইজি কবিতা, এবং পরীক্ষায় আসলে নিশ্চয়ই ইজি কবিতা দিয়ে এক্সপ্লেনেশন আসলে কবিতার যে কবিতাগুলো খুব ইজি সহজে এক্সপ্লেইন করা যায় এমন কবিতা কিন্তু আসবে। দেখো তারপর আসো 22-23 কি আসছে ভাইয়া? টারশিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ। দেখো মানে হায়ার এডুকেশন নিয়ে, টারশিয়ারি লেভেল মানে ইউনিভার্সিটি লেভেল, যেটা ইউনিভার্সিটি কলেজ লেভেল, ব্যাচেলর লেভেলটা। দেন 23-24 কি আসছে? দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার। এই গুড ম্যানারের ইম্পর্টেন্সটা নিয়ে তোমাকে লিখতে বলেছে। তারপরে একটা প্রভাব এক্সপ্লেন করতে বলেছে, কি? ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এগুলো খুব ইজি জিনিস, তোমার লেখার অভ্যাস করো। তুমি কমন টপিক কমন দরকার নেই, তুমি 100% দেখবো ভাইয়া লিখে আসতে পারো 5 থেকে 10 লাইন, 5 লাইন বললে 5 লাইন, 10 লাইনস বললে 10 লাইন, মানে 10 মার্কসের কথা যদি বলে তুমি ধরে নেবে 10 থেকে 15 লিখতে হবে তোমার হাইয়েস্ট। তারপর আসো 19-20 কি আসছে? এটা অন্য ইউনিটে, এটা হলো সি ইউনিটে আসছে একবারে। 19-20 সি ইউনিটে কিন্তু বর্তমানকালের যেই সিলেবাস এটার মতো ছিল না। রাইট আ ফিউ লাইনস অ্যাবাউট ইউর মাদার। তোমার মায়ের নিয়ে কিছু লাইন লিখতে বলছে। মেনশন দ্য কোয়ালিটিজ দ্যাট মেক হার ডিয়ার টু ইউ। তার কিছু কোয়ালিটিজ উল্লেখ করো যেগুলো তারে তোমার কাছে প্রিয় করছে। ঘ ইউনিটে 19-20 কি আসছে? দেখো রাইট এ প্যারাগ্রাফ অন দ্য পলিটিক্যাল লিডারশিপ। পলিটিক্যাল লিডারশিপ নিয়ে লিখতে বলছে, তোমার বঙ্গবন্ধুর লিখতে বলে নাই, বঙ্গবন্ধুর পলিটিক্যাল লিডারশিপ নিয়ে লিখতে বলছে 10 নম্বরের জন্য, কিন্তু 10 লাইন ইন 10 সেন্টেন্সেস, মানে 10 মার্কসের কিন্তু এটা। তার মানে বুঝতে পারছো ভাইয়া 10 নম্বরের মানে 10 লাইন লিখবা মোর অর লেস। এই ইউনিটে 19-20 কি আসছে? দেখো 19-20 এই ইউনিটে আসছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অফ 10 সেন্টেন্সেস দ্য ডাইং বুড়িগঙ্গা। 5 মার্কসের এটা ছিল। তারপর রাইট 10 সেন্টেন্সেস অন হাউ টু মিনিমাইজ দ্য চান্সেস অফ গেটিং ইনফেক্টেড বাই করোনা ভাইরাস। করোনা ভাইরাসের টাইমে কিন্তু এটা। দেখো এবার আসো কোন কোন টপিক তুমি পড়বা। এই তো সাজেশন চাও তাই না? সাজেশন দিয়ে দেই। দেখো সাজেশন, ভাই সাজেশন মানে হলো সাজেশন, এগুলোর হাইপোথেটিক্যাল সবকিছু তুমি প্র্যাকটিস করো ভাইয়া, যেগুলো বললাম। আরো কোনো সাজেশনে কোনো আননোন টপিক থাকলে সেটাও প্র্যাকটিস করো। কেমন? টপিক প্র্যাকটিস করলে সুবিধা হলো তোমার আইডিয়া আছে, আইডিয়া না থাকলে তুমি লিখতে পারো বাট আইডিয়া নাই, লিখবা কি আসলে? এই জন্য তোমার টপিক কমন খুঁজবা আইডিয়ার জন্য, বাট লিখবা নিজের মতো করে, মুখস্থ করো না ভাই, কারণ মুখস্থ করে লাভ নাই। উইমেন এম্পাওয়ারমেন্ট, তারপর দেখো ডাউরি সিস্টেম দিয়েছি। পরীক্ষা আসবে ধরো ডাউরি সিস্টেম তার পুরোটা আসবে না, লিখবে না যে রাইট ডাউন আ প্যারাগ্রাফ অন ডাউরি সিস্টেম, এটা আসার চান্স নাই। আসবে স্পেসিফিক কোন একটা পয়েন্ট ধরে লিখবে যে রাইট ডাউন দা নেগেটিভ ইম্প্যাক্টস অফ ডাউরি সিস্টেম। ডাউরি সিস্টেমের নেগেটিভ ইম্প্যাক্টসটা কি, এরকম কিছু একটা। তার মানে তুমি এই ডাউরি সিস্টেম নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো, 2-3টা পয়েন্ট বের করো যে রাইট ডাউন দা নেগেটিভ ইম্প্যাক্টস অফ ডাউরি সিস্টেম, অথবা আরো কি হতে পারে হাউ টু কন্ট্রোল অর হাউ টু ইরাডিকেট ডাউরি সিস্টেম ফ্রম আওয়ার সোসাইটি, এরকম কিছু একটা দিবে। ফলে তুমি যদি নিজের মতো লেখার অভ্যাস না করো, কোনো বই ধরে ডাইরেক্ট ঠাডাবাগা মুখস্থ করো, ভাইয়া বিপদে পড়ে যাওয়া। তারপর দেখো ড্রিম, এডুকেশন, ফ্যামিলি, জুলাই প্রোটেস্ট খুব ইম্পর্টেন্ট, জানো নিশ্চয়ই। ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েও কিন্তু প্যারাগ্রাফ চলে আসতে পারে। ম্যানার্স, কারণ আমাদের পরীক্ষকরা কিন্তু ফার্ম দিতে পারে খুব বেশি, হ্যাঁ তেল মারতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে একটা দিয়ে দিবে, অথবা আমাদের আবু সাইদ নিয়ে যদি একটা প্যারাগ্রাফ লিখতে বলে। অ্যাডোলেসেন্স, তার 10 নম্বর ধরো হাউ প্রপার এডুকেটস ক্যান হেল্প আওয়ার ফ্যামিলিজ এন্ড সোসাইটি ফাংশন বেটার। এগুলো একবার টেক্সট বুকের অনুশীলনের কোশ্চেন, আমাদের টেক্সট বুকে যত জায়গায় অনুশীলনের কোশ্চেনে একটা প্যারাগ্রাফ লিখতে বলা আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, খেয়াল রাখো। তারপর 11, 12, 13 তোমরা নিজের মতো স্ক্রিনশট নিতে পারো, এগুলো নিয়ে একটু কাজ করো। এগুলোর টপিক ধরে ধরে ভাইয়া আইডিয়া নাও, কোন একটা বই ধরে রিডিং পড়ো, কোন টিচারের নোট গাইড যা আছে রিডিং পড়ো, আর লিখবা নিজের ভাষায়। আমি চলে যাই টপিক শেষে। এবার হোয়াট ডু ইউ নিড টু মাস্টার, ভালো করার জন্য কি করতে হবে, আমার ভাষা আমি বলি কুইক, মুখস্থ করো না, সহজ কথা। তারপর কি ভাইয়া, গেট রেডি ফর এনি আনকমন কোশ্চেন। আনকমন কোশ্চেন হইতে পারে, আনকমন বলতে পরিচিত টপিক আসবে, বাট তুমি এক্স্যাক্টলি যে বইতে ড্রিম টপিক মানে ড্রিম নিয়ে যে প্যারাগ্রাফ পড়ছো হুবহু এটা আসবে না, অন্য একটা কোশ্চেন টাইপ আসবে, যেন লিখতে পারো। এবং সেটা সম্ভব যদি তুমি নিজের মতো লেখার অভ্যাস তৈরি করো। তোমার জাহাজ হইতে হবে না, খুব বস হইতে হবে না, তবে বেসিকলি 5-10 লাইন লেখার অভ্যাস থাকতে হতে পারে, যে কোনো একটা টপিক দিয়ে, যে কোনো একটা প্রশ্ন আসলে।
এটা প্র্যাকটিসের উপর নির্ভরশীল। এই জন্য আমার একটা সাজেশন হলো, যদি ইংলিশ রিডিং পড়তে পারো খুব জোস হয়। এই জন্য আমিও বলি ভাই, আমি রিটেন ক্লাসে এমসিকিউ ক্লাসেও বলি রিডিং পড়ার অভ্যাস তৈরি করো। রিডিং ভালো যদি পড়ো তোমার লেখাটা ভালো হয়ে যাবে, আর যদি রিডিং ভালো না পড়ো লেখা ভালো হবে না জীবনও। দেখো, তারপর রেগুলার ইংলিশ লিখতে হবে তোমার। রেগুলার একটা ইংলিশ লিখো। কি লিখবা? যে কোনো টপিক ধরে 5-10 লাইন লিখো ভাইয়া, কারো একটু ফিডব্যাক নাও। ফিডব্যাক না নিলে লেখা ভালো হবে না, কারণ তোমার ভুল হচ্ছে। তুমি কেমনে বুঝা তোমার ভুলটা হইতেছে? তুমি তো ভাবতেছো আমি রেগুলার লিখতেছি। রেগুলার অবশ্যই লিখো, বাট ফিডব্যাকটা নিয়ে একটু ইমপ্রুভমেন্ট করার ট্রাই করো রেগুলার। তোমার বন্ধুরে দেখাও যে তোমার সে ভালো পারে, কোনো টিচার থাকলে তারে দেখাও। এবং আমি তো বললাম আমার ক্লাসে আমি রেগুলার হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কটা তুমি কমেন্টে লিখে দাও, আমি তোমার ফিডব্যাক দিচ্ছি ভাইয়া। তারপর আসো, ইউজ আ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারিজ এন্ড ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স। মানে তোমার লেখায় যেন একটু ভিন্ন ধর্মীয় ওয়ার্ড ব্যবহৃত হয়। ধরো ইম্পর্টেন্ট শব্দটা আসছে, বারে বারে ইম্পর্টেন্ট যেন না আসে। একবার লিখো ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ নেসেসারি, ইট ইজ এসেনশিয়াল, ইট ইজ অব্লিগেটরি, ইট ইজ ম্যান্ডেটরি, ইট ইজ রিকোয়ার্ড, ইট ইজ নিডেড। ওয়ার্ড চেঞ্জ করো, ফরম্যাট চেঞ্জ করো। তারপর তোমারে যা লিখতে বলছে তাই লিখো। ধরো বলছে রাইট ডাউন দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ ডাউরি সিস্টেম। ডাউরি সিস্টেমের নেগেটিভ ইম্প্যাক্টস কি? এখন তুমি যদি ডাউরি সিস্টেমের ডেফিনিশন দিবা এক লাইন, এটা নরমাল বিষয় দিবা, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তারপর তুমি লেখা শুরু করছো ডাউরি সিস্টেম কোথায় হইছে, তারপরে ডাউরি সিস্টেম হইলে কি কি সমস্যা, এটা তো তোমার মূল কথা। তারপর তুমি যদি লিখো কেমনে ডাউরি সিস্টেম কন্ট্রোল করা যায়, ওটা দরকার নেই ভাই। তোমার বলছে নেগেটিভ ইম্প্যাক্টস অফ ডাউরি সিস্টেম, তুমি ডাউরি সিস্টেমটা নিয়ে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখবা যে ডাউরি সিস্টেম ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেমস দ্যাট ইজ অ্যাভেলেবল ইন আওয়ার সোসাইটি, এরকম দিয়ে তুমি চালাইবা। তারপর তুমি ডাউরি সিস্টেমের নেগেটিভ ইম্প্যাক্ট গুলো লেখা শুরু করবা। মাস্টারটা 2-3টা ইম্প্যাক্টস লিখবা, একটু লম্বা সেন্টেন্স কমপ্লেক্স মুডে যদি লিখতে পারো, একটা এক্সাম্পল যদি দিতে পারো খুব ভালো হয়। তার মানে ভাইয়া স্পেসিফিক হও। তোমার বলছে বঙ্গবন্ধুর পলিটিক্যাল লাইফ নিয়ে লিখতে, পলিটিক্যাল লাইফ নিয়ে লিখো। তুমি বঙ্গবন্ধুর জীবন মৃত্যু, পড়াশোনা করছে, বিয়ে করছে, এগুলো বইলো না। তারপর ইউজ কমপ্লেক্স সেন্টেন্স ইফ পসিবল উইদাউট মেকিং মিস্টেকস। কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারলে ভালো, আমি এটা তোমাদেরকে আগে বলেছি সেন্টেন্স মেকিং এর সময়। যদি তুমি কমপ্লেক্স সেন্টেন্স লেখার অভ্যাস আছে, তুমি জানো ট্রু লিখতে পারো, দেন তুমি লিখবা। আর যদি ভুল হওয়ার চান্স থাকে, কমপ্লেক্স না লিখে সিম্পল লিখে চালায় যাও। তারপর অ্যাভয়েড সো মাচ ইনফরমেশন। অনেক ইনফরমেশন লিখো না। আমি আমার স্টুডেন্টদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সে বলছি, আমি আমার স্টুডেন্টদেরকে দেখেছি যে 20 লাইন লিখছে, আমার কাছ থেকে 10-এ 3 পাইছে। আবার 8 লাইন লিখে 10-এ 8 পাইছে। কারণ হলো ভাই টু দ্য পয়েন্টে গোছানো কথাবার্তা লিখছে। শুধু লম্বা করলে কিন্তু বেশি মার্কস পাইবে না। ফলে কম লেখার অভ্যাস করো, তবে টু দ্য পয়েন্টে ভুলহীন। আগে চিন্তা করো লেখার আগে। এই জন্য আমি একটা প্ল্যানিং তোমাকে দিব, স্টার্ট লেখা শুরু করো ভাই। তুমি জিরো হলো লেখা শুরু করো, কখনো হতাশ হয়ে যাবে না। 15 দিনে যদি কেউ রেগুলার ইংলিশ লিখে, তার ইংলিশ ভালো হয়ে যায়। 15 দিনে যদি ইংলিশ লিখে, খুব ভালো হবে না, বাট পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রিটেন পার্টে ভালো করার জন্য ভালো হয়ে যাবে। 15 দিন রেগুলার করলেও হবে। একজন টিচারকে যদি একটু দেখানো যায়, দেখাও, কাউকে দেখাও, তোমার বন্ধুকে দেখাও। এবার আসো প্রসেস অফ রাইটিং প্যারাগ্রাফ, প্ল্যানিং ফর রাইটিং প্যারাগ্রাফ। আমি ছোট্ট করে দেখাই দিই তোমাদের দাম দিয়ে। যখন তুমি লিখবে প্যারাগ্রাফ, একটা কোশ্চেন আইডিয়া গ্যাদার হবে, যে কোশ্চেনটা পাইবা এই কোশ্চেনটার উপর যে প্রশ্নটা পাবা এটা নিয়ে 2-3টা প্রশ্ন বানায় ফেলবা। আমি তোমাদেরকে এটা দেখাবো। ধরো তুমি ডাউরি সিস্টেমের, তোমার যদি বলে টু দ্য পয়েন্টে, ধরো ডাউরি সিস্টেম নিয়ে প্যারাগ্রাফ লিখতেই বলে, তাহলে তুমি একটু কল্পনা করে ফেলো আমরা ছোটবেলা যেমন প্যারাগ্রাফ লিখতাম, আমাদের প্যারাগ্রাফের আন্ডারে দেখো 5-6টা প্রশ্ন দিয়ে দিত। তুমি চিন্তা করো হোয়াট ইজ ডাউরি সিস্টেম, ওয়াই ইজ ইট হ্যাপনিং, অথবা কেন ডাউরি সিস্টেম, নেগেটিভ ইম্প্যাক্টস অফ ডাউরি সিস্টেম, তারপরে হাউ উই ক্যান কন্ট্রোল ডাউরি সিস্টেম, গিভ অ্যান এক্সাম্পল। মানে তুমি 3-4টা পয়েন্ট রাখবা। যাই প্রশ্ন আসুক, প্রশ্নের আন্ডারে 3-4-5টা মানে কোটেশন রাখবা। কোটেশন বলতে আমরা পয়েন্টের মতো রাখবা, যেন প্রত্যেকটা পয়েন্টের উপর তুমি 2 লাইন করে লিখতে পারো। ভাই 2 লাইন করে লিখলে তোমার 5-10টা লাইন শেষ। আর যদি তুমি পয়েন্ট না বের করো আগে, তাহলে একবার তোমার মানে এক পৃষ্ঠা লিখতে তোমার 1 ঘন্টা লেগে গেছে, 30 মিনিট লেগে গেছে, এই সুযোগটা তোমার নাই। হ্যাঁ, তারপর লিখছি ভাইয়া আইডিয়া গ্যাদার করবা। বাসায় যখন প্র্যাকটিস করছো একটা নোট টেক করবা। আইডিয়াগুলো কমপক্ষে পুরো পৃষ্ঠা লেখা দরকার নাই, 4-5টা তথ্য লিখে রাখবা। টপিক রিলেটেড যদি ওয়ার্ড মানে পড়তে পারো, টপিক ধর ড্রিমের সাথে কিছু ওয়ার্ড আছে যেগুলো তুমি পড়তে পারো। ড্রিম লিখতে গেলে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা যায়, তোমরা ড্রিমস যে ইউনিটটা আছে, লেসন আছে, একবার ড্রিমের ডেফিনেশন নিয়ে দেখো, সেখানে কিছু স্পেসিফিক ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, এগুলো যদি ব্যবহার করতে পারো। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ভাই একটা ফিডব্যাক নিবা। আমার কাছ থেকে নিতে পারো ফ্রিতেই, অসুবিধা নেই, কমেন্টে লিখে দিবা, আমি ফিডব্যাক দিব। আর তুমি যে কোনো একটা উপায় ফিডব্যাক নাও ভাইয়া, যেভাবে হোক ফিডব্যাক নাও, ফিডব্যাক ছাড়া তোমার লেখার লাভ নাই। এবার আসো প্যারাগ্রাফ মানে একটা অনুচ্ছেদ ভাইয়া, দেখা যাচ্ছে প্যারাগ্রাফে আমরা যেটা করতে হয়, আমি প্যারাগ্রাফের একটা প্ল্যানিং তোমাদেরকে ছোট্ট করে দেখাই ভাইয়া। প্যারাগ্রাফের প্ল্যানিং এ তুমি 3টা পার্ট রাখবা, 5 নাম্বারের হোক অথবা 10 নাম্বার হোক। তোমাদের একটা হোমওয়ার্কও দিবে, এটার উপর বেস করে তোমরা কাজটা করবা।
তিনটা পার্ট, একটা হলো টপিক সেন্টেন্স লিখবে, মানে তোমার যে প্রশ্নটা দিছে প্রশ্নের সাথে মিল রেখে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখবে, এটা টপিক সেন্টেন্স বলছি। ধরো তোমার বলছে ট্রাফিক জ্যাম, হাউ ক্যান উই সলভ ট্রাফিক জ্যাম, প্রশ্ন আসছে 5 মার্কসে, তুমি লিখবা ট্রাফিক জ্যাম, ওই যে ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য কমন প্রবলেমস, এটা কমন সেন্টেন্স টাইপ, এটা হলো টপিক সেন্টেন্স। তারপর বডি কথা, এবার তুমি মূল প্রশ্নের উত্তরটা লিখবা, কেমনে আমরা ট্রাফিক জ্যাম সহজ করতে পারি, দু তিনটা কারণ মানে পয়েন্ট লিখবা না, ফার্স্টলি লিখো, ফার্স্টলি দিয়ে কানেক্টরস লিখো। ফার্স্টলি উই ক্যান কি বলতে পারি, উই ক্যান মেক আওয়ার পিপল কনসিয়াস অ্যাবাউট দ্য ইউজেস অফ রোডস, তাহলে আমাদের মানুষদেরকে আমরা কনসিয়াস করতে পারি তারা যেন মানে ওই যে উল্টাপাল্টা লে ওয়াক না করে, উল্টাপাল্টা না হাঁটে। তারপর আমরা যেন ড্রাইভারদেরকে we need to impose laws and regulation on the roads so that drivers are careful and do not rush, এরকম আমরা লিখে দিতে পারি। ভাইয়ের পয়েন্ট অফ ভিউ হলো তুমি তিনটা পয়েন্ট লিখবা, ফার্স্টলি, সেকেন্ডলি লিখতে পারো, তারপর ইন এডিশন টু, ফার্দারমোর, মোরএভার, তারপরে নেক্সট, এরকম দিয়ে তুমি অপশনগুলো লিখবা, মানে তিনটা পয়েন্ট লিখবা, একটু কমপ্লেক্স করার ট্রাই করো, যদি সুযোগ পাও কোথাও একটা এক্সাম্পল দিও। এটা হলো বডি পার্ট, বডি পার্টে তুমি লিখবা, তারপর একটা কনক্লুশন টানবা, আগে যা লিখছো এবার তাহলে শেষে কি লিখতে পারো, ওই যে বাই ফলোইং অল দিস স্টেপস উই ক্যান সলভ দিস ইস্যু, এরকম করে তুমি একটা প্যারাগ্রাফ শেষ করে ফেলতে পারো 10 লাইনের। তারপর এই যে আমি বললাম টাইম থাকবে তোমার 10 থেকে 15 মিনিট, 10 থেকে 12 লাইন লেখা তুমি প্ল্যান করবা 10 নম্বরের জন্য। আর 5 মার্কস হলে তো 5 মার্কস 5 টাইম, মানে 5 সেন্টেন্স লিখাই থাকে মোস্টলি। দেখো ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করবা 2 মিনিটের, মানে তুমি যা লিখবা ভাইয়া, যদি ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক না করো, লেখা শুরু করলে দেখবা তোমার লেখা পাইতেছো না। বেটার তুমি লেখা শুরু করার আগে, কলম চালানোর আগে চিন্তা করো আমি কি লিখবো, 2 মিনিট 3 মিনিট খাটাও এখানে, তারপর তুমি 5-7 মিনিট লিখো। তোমার যদি চিন্তা করা আগে থাকে, তোমার কিন্তু মানে লেখার সময় আর লেখা ভুল হয় না, কাটাকাটি করতে হয় না, মন খারাপ করতে হয় না। শেষে লেখাটা শেষ করে 1 মিনিট একটু চেক করবা, তোমার লেখাটা যে লিখছো দেখবা তুমি খুব ছোট ছোট 2-4টা ভুল করছো, এস ঠিকঠাক দেখানো, আইএনজি দিতে যায় জিটা লেখো নাই, আর্টিকেল এম দরকার ছিল তুমি এ লিখে চলে আসছো, এরকম ভার্ব লেখা দরকার ছিল প্লুরাল তুমি সিঙ্গুলার লিখে চলে আসছো। কারণ আমরা গ্রামার পারি, গ্রামারের প্রয়োগ পারি না। তারপর আসো ভাইয়া হোমওয়ার্ক, তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে ক্লাস শেষ করে দিই। হোমওয়ার্ক এটা সবাই, হু ইজ ইউর ফেভারিট ফ্যামিলি মেম্বার এন্ড ওয়াই, কে তোমার ফেভারিট ফ্যামিলি মেম্বার এবং ওয়াই, এটাতে তুমি 5 মার্কসে লিখতে পারো। যদি 5 মার্কসে লিখো তুমি 5 থেকে 7 লাইন লিখবা, আমার এক্সপেকটেশন। যদি 10 মার্কসের লিখো তাহলে লিখবা 10 থেকে 12 লাইন। তুমি যত না মার্কসের লিখতে পারো, যদি 5 মার্কসের খেলতে চাও তাহলে 5 থেকে 7 লাইন লিখবা, আমার কমেন্টে লিখবা যদি আমার কাছে ফিডব্যাক চাও। আর 10 মার্কসের লিখতে চাইলে 10 থেকে 12 লাইন লিখবা। এই পয়েন্টটা ধরে লেখার প্যাটার্ন কি ভাইয়া, ইন্ট্রোডাকশন শুরু করবা যে অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর মাই ফেভারিট বাট মাই মাদার ইজ মাই মোস্ট ফেভারিট ওয়ান। তাহলে অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর মাই ফেভারিট বাট মাই মাদার ইজ দ্য ওয়ান হুম আই লাভ মোস্ট। তাহলে ফুল স্টপ একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স গুলো। তারপর কেন তোমার মারে তুমি বেশি, মানে এবার তুমি কেন তোমার মা তোমার ফেভারিট, এই তোমার মা যে তোমার ফেভারিট এটা নিয়ে তুমি কমপক্ষে 5 মার্কসের হলে কমপক্ষে 2-3টা কারণ বলবা। আর যদি 10 মার্কসে লিখো তো কমপক্ষে তুমি 3-4টা কারণ একটু এক্সপ্লেইন করবা, কমপ্লেক্স সেন্টেন্স মোডে হয়ে যাবে। যারা আমার কাছে ফিডব্যাক চাও কমেন্টে লিখে দিও, আমি ফিডব্যাক দিয়ে দিব। আর যাদের বিকল্প আছে তারা সুন্দর করে খাতায় লিখে ওনার কাছে একটা ফিডব্যাক নিয়ে যাও। এবং পরীক্ষা এটা সেম, এটা আসছে একবার, তার মানে বুঝে নিও এটা পরীক্ষা আসার মতো একটা জিনিস। এই মডেলটা পারলে তুমি লিখতে পারবা। সবার জন্য শুভকামনা ভাইয়া। ক্লাস করে উপকার পাইলে আমি একটু মানে মন খারাপ মোডের কথাটা বলছি, কারণ এটা বাস্তবতা। জানি যারা আমার ক্লাস করছো তারা নিশ্চয়ই প্র্যাকটিস করছো, তারা একটু বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। আর উপকার পাইলে আমাদের দোয়ায় রেখো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।